নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আজ জনমতে যে বিষয়ে আমরা রাখবো সেটা হচ্ছে আগামীকাল যেহেতু 21শে জুলাই প্রাক্কালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বক্তব্য রেখেছেন যেদিন রাজপথে নেমেছিলেন। সেটি হচ্ছে বিভিন্ন রাজ্যে বিভিন্ন জায়গায় বাঙালিদেরকে, বাংলাভাষী যারা রয়েছেন তাদেরকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা। এই দাগিয়ে দেওয়ার বিষয়টাকে সামনে রেখে ইতিমধ্যে পদযাত্রা করেছেন এবং আগামীকাল আছে 21শে জুলাই। এটা ধরেই নেওয়া যাচ্ছে যে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে এই বিষয়ে আরও বিস্তারিতভাবে তিনি এটাকে একটা অভিমুখ দেবেন, এই ইঙ্গিত তিনি আগেই দিয়েছিলেন। 21শে জুলাইয়ের যে পরিপ্রেক্ষিতটা ছিল কোনো একটা সময় 1993 সালে, সেদিন ছিল নো এপিক কার্ড নো ভোট, অর্থাৎ নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রশ্ন। এবারেও কিন্তু সেই নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রশ্নে গোটা ব্যবস্থায় নির্বাচন কমিশন বিহারে এবং পশ্চিমবঙ্গ সহ ভারতের অন্যান্য রাজ্যগুলোতেও স্পেশাল ইন্টেনসিভ রিভিশন তারা করছেন। নির্বাচন বিধি ব্যবস্থা দিয়ে এইটা কারণ, এবং যে কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে আগামীকালের 21শে জুলাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলছেন। আগামীকাল আবার ভারতীয় জনতা পার্টির উত্তরকন্যা অভিযানও রয়েছে এবং উত্তরকন্যা অভিযানে ভারতীয় জনতা পার্টির যে যুব মোর্চা তারা সেই অভিযানটা করবে। অর্থাৎ দুদিক থেকেই অভিযান হবে। উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টি তারা কি বার্তা দিচ্ছেন, তার কারণ বাঙালি অস্মিতার কথা বলছেন। এটা অস্মিতার প্রশ্ন যেমন একটা দিক থেকে রয়েছে, তার কারণ বাংলা বা বাঙালি স্বাধীনতার সংগ্রাম থেকে যে তারা ভূমিকা রেখেছে এবং রেনেসা পরবর্তী গোটা ভারতবর্ষে আলোকবর্তিকা হিসাবে কাজ করছে, এবং এই সময়ে দাঁড়িয়ে বাংলা ভাষায় কথা বলার জন্য বাংলাদেশি তকমা দেওয়া হচ্ছে এবং অনেককে বিভিন্ন রাজ্যে তাদেরকে ডিটেইন করা হচ্ছে। এই ডিটেইন করার মধ্যে দিয়ে কিন্তু একটা বড় রকমের সমস্যা তৈরি হচ্ছে। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে এরকম খবর পাওয়া যাচ্ছে, কোথাও রাজবংশীদের বিষয়ে আসছে। আসামে সেখানে ইতিমধ্যেই বহু জায়গায় রয়েছে বাংলাভাষী যারা মুসলমান রয়েছেন তাদের অবৈধ নাগরিক হিসাবে ঘোষণা করে সেখানে এনআরসি তালিকা থেকে বাদ দেওয়া, তাদের ঘরবাড়ি বুলডোজার দিয়ে উড়িয়ে দেওয়া হয়েছে আসামে, বিশেষ করে ধুবড়ি জেলায় এবং গোয়ালপাড়ায়, দুটো জেলায় এরকম পরিস্থিতি তৈরি হয়েছে। সব মিলিয়ে একটা এমনই পরিস্থিতি যে পরিস্থিতিকে কেন্দ্র করে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় আওয়াজ উঠেছে যে এই জিনিস করাটা কতটা। আপনারা দেখতে পাচ্ছেন আসাম বিভিন্ন জায়গা ফাঁকা করে দেওয়া হয়েছে। দিল্লিতে তার আগে যেটা নিয়ে বিতর্কের মাত্রা অত্যন্ত উত্তপ্ত হয়েছিল, বিতর্ক যে কারণে হয়েছিল সেখানে জয় হিন্দ কলোনি, সেখানে যারা আবর্জনা পরিষ্কার করেন সেই সমস্ত সাফাই কর্মী যারা বাংলাভাষী রয়েছে, মুসলমান সংখ্যাধিক্য রয়েছে, হিন্দুও রয়েছেন, কিন্তু সকলেই অবৈধ নাগরিক। এই বিষয়টা কিভাবে স্থিরীকৃত হচ্ছে এইটা নিয়ে আগামী সময়ে যে একটা রাজনৈতিক পারদ যে অত্যন্ত চরমে পৌঁছবে এটা বলার কোনো অপেক্ষা রাখে না। এবং এই বিষয় নিয়ে আমরা ধারাবাহিকভাবে চর্চায় রয়েছি। আজও এই বিষয় নিয়ে আমরা চর্চায় থাকব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে 21শে জুলাইয়ের মঞ্চ পরিদর্শনে গিয়েছিলেন। 21শে জুলাই আগামীকাল এ বিষয়ে তিনি তোপ দাগবেন, এটা বোঝাই যাচ্ছে যে বাংলাদেশি, বাঙালি, নাগরিকত্ব, ভোটার কার্ড সংশোধন সব মিলেমিশে একটা একাকার জায়গায় রয়েছে। কোথাও একটা নিশানায় আসছে, এই ক্ষেত্রে বাংলাভাষীরা নিশানায় আসছে এবং এই প্রশ্নও উঠছে নাগরিকত্বের প্রশ্নে কি বাঙালি খেদাও একটা অভিযান শুরু হয়েছে বাংলাভাষী। তার কারণ হচ্ছে অনেকেই বলবেন ভারতীয় জনতা পার্টি এটা বারবার বলার চেষ্টা করছে যে অবৈধ যারা নাগরিক হিসাবে রয়েছেন, পাসপোর্ট ভিসা তাদের অনেকেরই মেয়াদ অতিক্রান্ত হয়েছে, অনেকেই থেকে গেছেন, অনেকে নানা প্রয়োজনে এসেছেন, কিন্তু আধার কার্ড
রেশন কার্ড এগুলোকে যেহেতু গ্রাহ্য করা হচ্ছে না, যে কারণে একটা আতঙ্কের মহল তৈরি হয়েছে। অনেকেই ভাবছেন যে তাহলে কি জন্ম সার্টিফিকেট দিতে হবে। অনেক ক্ষেত্রে যখন এটা শুরু হবে তখন এই বিষয়টা অনেকটা বেশি পরিষ্কার হবে। যদিও এটা নির্বাচন কমিশনের ক্ষেত্রে বলা হচ্ছে যে জন্ম সার্টিফিকেট ছাড়াও অন্যান্য অনেক কিছু প্রমাণপত্র রয়েছে, কিন্তু অনেক গরিব বা প্রান্তিক মানুষ রয়েছেন পশ্চিমবঙ্গের স্থায়ী নাগরিক, বহু যুগ যুগ ধরে অনেকে রয়েছেন যারা স্কুল ড্রপ আউট, যাদের জন্ম পরিচয়পত্র কিভাবে হবে, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে অত্যন্ত উত্তপ্ত হতে চলেছে আগামী সময়। সেই উত্তাপের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কী অবস্থান নেন, তার কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন মানুষকে এরকম হেনস্থা হতে হচ্ছে, এটাও সত্য। এই জায়গা থেকে দাঁড়িয়ে তার আগামীকালের বক্তব্য ঠিক কী হয় সেদিকে যেমন একটা নজর থাকবে প্রত্যেক মানুষের। আজ আমরা জনমতে এই বিষয়টাকে নিয়ে চর্চায় থাকব। আমরা ভার্চুয়ালি আমাদের সঙ্গে দেবর্ষী ভট্টাচার্য রয়েছেন। নাগরিকত্ব এই প্রশ্নগুলোকে নিয়ে দেবর্ষী বাবুর কাছে আমি প্রথমে আসব। অনেকে এটা বলছেন যে নাগরিকত্বের নামে একটা বাঙালি খেদাও চলছে, এ বিষয়ে আপনি কি বলবেন? শুভ সন্ধ্যা সুবিধা, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। এখন প্রশ্ন হচ্ছে গণতন্ত্র কি পারমিট করে, আমাদের ইন্ডিয়ান রিপাবলিক কি পারমিট করে। আমাদের ইন্ডিয়ান রিপাবলিকে যেমন তিনটে লেয়ার আছে। একটা হচ্ছে কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, আর্টিকেল 326, সেটা কি এই টোটাল প্রজাতন্ত্র ইলেকশন প্রসেসটা কিভাবে হবে তার আইনকে তৈরি করবে এবং কারা এটাকে রেগুলেট করবে বলা আছে। যেমন পিপলস রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950, তারা কারা ভোটার হবে কারা ভোটার হবে না ঠিক করবে, এবং ইলেকট্রাল প্রসেসটা এবং রিভিশন অফ ইলেকট্রাল রোল, এই পুরো প্রসেসটাই করবে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। সেই কারণে যেহেতু একটা ভোটিং রাইট একটা মানে ডেমোক্রেটিক প্রিন্সিপাল, মানে এটা না হলে ডেমোক্রেসি থাকেই না, ফলে এই ব্যাপারটায় দুটো জিনিসের কিন্তু ইকুয়ালি ট্রুথ। একটা হচ্ছে যে একজন জেনুইন ভোটার সে যদি এই ইলেকট্রাল প্রসেসের মধ্যে, এই পুরো ভোট প্রসেসের মধ্যে যদি অংশগ্রহণ না করতে পারে, তাহলেও কিন্তু তার ডেমোক্রেটিক রাইটকে ছিনিয়ে নেওয়া হলো। উল্টো দিকে একজন অবৈধ ভোটার, যে হয়তো আমাদের দেশের ভোটারই নয়, অর্থাৎ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর্টিকেল 326 এবং রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 অনুযায়ী যারা যিনি ভোটারই নয়, ভোটার ভোট দেওয়ারই কথা নয়, সেও যদি ইলেকট্রাল প্রসেসের মধ্যে ঢুকে পড়ে, দুটোই কিন্তু সাংঘাতিক, দুটোই কিন্তু পুরো এই প্রজাতান্ত্রিক স্ট্রাকচার এবং গণতান্ত্রিক স্ট্রাকচারকে ভীষণভাবে ধাক্কা দেবে। এখন প্রশ্ন হচ্ছে যে যে সমস্যাটা নিয়ে মূলত এই বিগত দিনের বা আগামী দিনের রাজনীতিটাকে আবর্তিত হচ্ছে, সেটা হচ্ছে রিভিশন অফ ভোটার লিস্ট এবং এসআইআর নিয়ে। কারণ এটা আমি নয়, কোর্টই বলেছে যে ইলেকশন কমিশনকে বলেছে যে হতে পারে হ্যাঁ এসআইআর কোটা রিভিশন হওয়াটা নিশ্চয়ই একটা প্রসেসের মধ্যেই পড়ে, একটা ইলেকট্রাল প্রসেসের মধ্যেই পড়ে, কিন্তু তুমি এই সময়টা কেন পিছিয়ে দিলে? এটা কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টই প্রশ্ন করেছে। এবং সবচেয়ে যেটা হচ্ছে যে বিভিন্ন অঞ্চলে, ভারতবর্ষের বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন অঞ্চলে অনেক বাঙালি যারা পরিযায়ী শ্রমিকের কাজ করে বা অন্যান্য কাজ করে, তাদের শুধু বাংলা ভাষা, বাংলা কথা বলার কারণে বিভিন্নভাবে হ্যারাস করছে। এমনকি তাদের মধ্যে আমরা কিছুদিন আগে দেখলাম তারা ইন্ডিয়ান বংশত্ব বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে, পরবর্তীকালে সেই ভুল সংশোধন করে আবার ইন্ডিয়ায় নিয়ে আসা হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে কি, কাউকে বলা হচ্ছে, যেমন আমি জানি একটা ইন্টারন্যাশনাল একটা বৈদ্যুতিন মাধ্যম, তারা একটা ডকুমেন্টারি করেছে, সেখানে আমারও ছোট কন্ট্রিবিউশন ছিল, যেহেতু বাংলাদেশ বর্ডার বা ওই ছিটমহল অঞ্চলগুলো নিয়ে আমার কিছু গবেষণার কাজ আছে। সেখানে দেখা গেছে যে যারা ছিটমহলের মানুষ, অর্থাৎ মনে রাখতে হবে 14,000+ মানুষ যারা বাংলাদেশি ছিটমহলে ছিল, তারা কিন্তু ইন্ডিয়ান হিসেবে ইন্ডিয়ানই থেকে গেছে, এবং যারা ইন্ডিয়ান ছিটমহলে ছিল বাংলাদেশ টেরিটরির মধ্যে, তাদের মধ্যে 989 জন আমাদের দেশে এসে ইন্ডিয়ান সিটিজেনশিপটা কন্টিনিউ করেছে। তাদের কাছে কিন্তু ভেবে দেখুন, আমি এই কটা লোক একটা সেগমেন্ট নিয়ে বলছি, এই কারণেই বলছি পূর্ণ চিত্রটা তাদের পরিস্ফুট হবে কোথায় সমস্যাটা হচ্ছে। এদের কাছে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপের ডকুমেন্ট আছে, কিন্তু এদের দেখা গেল এরা যখন দিল্লি বোম্বেতে কাজ করতে যাচ্ছে, তাদের বলা হলো ইন্ডিয়ান সিটিজেনশিপ কি ডকুমেন্ট আছে দেখাও,
দেখার পরে মনে হচ্ছে তোমার বাবাদের, তোমার পূর্বপুরুষের দেখাও, কিন্তু তাদের পূর্বপুরুষের ডকুমেন্ট গুলো তো ইন্ডিয়ান হবে না, কারণ তখন তো ছিটমহল হস্তান্তর হয়নি। তখন তাদের ডকুমেন্ট গুলো অবশ্যই যারা যদি কিছু থেকে থাকে, কারণ ছিটমহল মানুষদের সাধারণত ডকুমেন্ট যদি থেকে থাকে। আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আরো আসবো। ঠিকই বলেছেন আপনি যে ছিটমহলের ক্ষেত্রে হস্তান্তরের আগে অনেকেরই ডকুমেন্টস বাংলাদেশের থাকবে, কিন্তু প্রশ্ন এইখানেই, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যারা শাসন কায়েম করে রয়েছে বা বহু জায়গাতে রয়েছে, তারা বাংলার এই বাস্তবতা, দেশ ভাগের পর বা কী পরিস্থিতি কিছু না বুঝেই এমনভাবে এটাকে চালানো হচ্ছে, যার ফলে কিন্তু একটা দাগিয়ে দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে। বাংলায় কথা বললে বাংলাদেশি, এবং তাকে কেন্দ্র করে কিন্তু একটা সোশ্যাল ফেব্রিককে টেন্স করে তোলার চেষ্টা রয়েছে, বিভিন্ন রকম অপশক্তিগুলো কাজ করছে। আমি বিস্তারিতভাবে আরেকটু যাব, আমাদের সঙ্গে একটু 21শে জুলাইয়ের মঞ্চে একটু যাই, সেখানে রয়েছেন আমাদের সাংবাদিক রিক পুরকায়স্থ। রিক, আগামীকাল মুখ্যমন্ত্রী রাজপথে নেমেছিলেন বাংলা বাঙালি এই ইস্যুকে কেন্দ্র করে। আগামীকালের 21শে জুলাইয়ের ক্ষেত্রে কি এটা একটা মুখ্য বিষয় হতে চলেছে? আগামীকালের 21শে জুলাইয়ের ক্ষেত্রে সত্যি এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে। তবে কিছুক্ষণ আগেই 21শের মঞ্চ একেবারে সেজে উঠেছে। আর কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মঞ্চ পরিদর্শনে এসেছিলেন এবং শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন, এবং এই প্রস্তুতির মধ্যে দিয়ে আগামীকাল যে একদিকে আগামীকাল যেরকম 21শের মঞ্চ, ঠিক সেরকমই এই মঞ্চ থেকেই যে কি বার্তা দেবে সেই দিকেই কিন্তু নজর। এবং এই জায়গায় বহু মানুষের সমাগম, বহু নেতৃত্বরা তারাও কিন্তু একে একে এসেছেন, এসে শেষ মুহূর্তের প্রস্তুতি তারা খতিয়ে দেখেছেন। তবে এই জায়গা থেকে একদিকে যেরকম 26-এর নির্বাচনের পূর্বে এই জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তৃণমূল কংগ্রেসের কাছে, কারণ এই 26-এর নির্বাচনের কোন মাপকাঠি বেঁধে দেন তৃণমূল সুপ্রিমো, সেই দিকেই কিন্তু সকলের নজর। তবে একাধিক নেতৃত্বরা তারাও কিন্তু এখনো পর্যন্ত রয়েছেন, তারা শেষ মুহূর্তে যে এই যে নিরাপত্তা বা শেষ মুহূর্তের মঞ্চসজ্জা, সেই পরিস্থিতিও তারা খতিয়ে দেখছেন। তবে বহু সাধারণ মানুষ যারা গ্রাম থেকে দূর দূরান্ত থেকে তারা এসেছেন, আসার পর এই জায়গায় এসে তারা জমা হচ্ছেন। তবে গতকাল সকাল থেকেই দেখতে পাওয়া গেছে যে একটা জনপ্লাবন দেখতে পাওয়া গিয়েছিল, এবং আজকে বিকেলের পর থেকে কিন্তু এই জনপ্লাবন আস্তে আস্তে বাড়তে থাকে, এবং প্রচুর কর্মী সমর্থকরাও রয়েছে। আস্তে আস্তে কথা বলবো তাদের সঙ্গে। তারা বহু দূর দূরান্ত থেকেও বহু মানুষজন এসেছেন, বহু কর্মীরা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে। না, আমি যে বিষয়টা আমি জানি আগামীকাল প্রচুর ভিড় হবে, এগুলো আমাদের জানা জিনিস আর কি। 21শে জুলাই রয়েছে, কিন্তু যেটা তার আগে রাজপথে নামলেন যে নাগরিকত্বের ইস্যু, বাঙালিত্বের ইস্যু, বিভিন্ন রাজ্য থেকে বহিষ্কার, এই প্রশ্নে কি সেখানকার কর্মী বা তারা এটা নিয়ে কি ভাবছে? এখানে যারা কর্মীরা রয়েছেন তাদের সঙ্গে একটু আস্তে আস্তে কথা বলবো, একটু কথা বলার চেষ্টা করব। একদিকে কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী রাজপথে নেমেছিলেন, তারপরে নাগরিকত্ব ইস্যু নিয়ে কি ভাবছেন আপনি? নিশ্চিতভাবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালকে 21শে জুলাই, আপনারা জানেন 21শে জুলাই এক আন্দোলন থেকে শুরু হয়েছিল, যেখানে নো আইডেন্টিটি কার্ড নো ভোট, এই আন্দোলন, এবং যেখানে যেখানে মানুষের অসুবিধা হয়েছে, যেখানে যেখানে মানুষের অধিকারের প্রশ্ন হয়েছে, সেখানে সবথেকে প্রথম যে ব্যক্তি এগিয়ে গেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমাদের খুব কষ্ট লাগে যে আমরা নাগরিক, এটাও আমাদের পরিচয় দিতে হবে। আমরা বাঙালি বলে বিভিন্ন জায়গায় বাংলাদেশি হিসেবে টার্ন করা হচ্ছে। এই আন্দোলনের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় গর্জে উঠেছেন। উনি 3 দিন আগে কলকাতার রাজপথে মিছিল করেছেন, এবং কালকে 21শে জুলাই উনি আমাদের আগামী দিনের কর্মসূচি সব ঠিক করে দেবেন। আপনারা দেখছেন লাখ লাখ মানুষ এসে কলকাতায় উপস্থিত হয়েছেন। একটাই কথা, বাঙালির ভরসা, বাংলার ভরসা, সারা দেশের ভরসা একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়, এবং ওনার নেতৃত্বে আমরা সকলে মিলে প্রত্যেকটি জায়গায় যেখানে মানুষের ওপর অন্যায় অবিচার হবে সেখানে আমরা লড়ে যাব।
সামনে বাদল অধিবেশন রয়েছে লোকসভায়, সেখানেও কিন্তু নাগরিকত্বটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পেতে চলেছে এই লোকসভা অধিবেশনে। বিরোধী দল বা ইন্ডিয়া জোটে তারাও কিন্তু নাগরিকত্ব ইস্যুটা তুলবে। ভোটার কার্ড সংশোধনের নামে বারবার তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছে যে সিএ চাপিয়ে দেওয়া হচ্ছে, কি বলবেন? দেখুন, ভোটে তো মানুষের ভোটে তো জিততে পারবে না। সাধারণ মানুষের সামনে তাদের মুখোশ খুলে গেছে অনেক দিন আগে। অনেক মিথ্যা কথা বলে, ধর্ম বুঝিয়ে, 15 লাখ বুঝিয়ে অনেক কিছু করে অনেক দিন চলে, কিন্তু বেশি দিন চলে না। তাই তাদের কারচুপি করে নির্বাচন জিততে হবে। আমরা বিহারে দেখেছি, বাংলাতে ওনারা চেষ্টা করেছেন, সেটা হবে না। এনআরসি সিএ নিয়ে আমাদের সরকারি বক্তব্য দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী। এখানে প্রত্যেক জায়গায় আমরা তার বিরোধিতা করব, আমরা লড়াই করব। আমরা যে নাগরিক, আমার পূর্বপুরুষ নাগরিক, সেটা আমাদের বোঝাবার জন্য এখন নতুন করে কিছু করতে হবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ রিক তোমাকে, যে আমরা শুনলাম আগামীকাল এই বিষয়টা থাকবে। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন এই বিষয় নিয়ে নাগরিকত্ব ইস্যু, বাংলা বাঙালির অধিকারের প্রশ্ন, বিভিন্ন প্রশ্নে যা সরব কণ্ঠস্বর, যাদের সরব কণ্ঠস্বর দেখেছে, এখন এটা রাজনৈতিক পরিসরে এসেছে। তৃণমূল কংগ্রেসও এই ইস্যুটাকে নিয়েছে, এমনকি ভারতীয় জনতা পার্টি বাঙালি অস্মিতার কথা বলছে। কংগ্রেস, সিপিএম সকলের এই যে মূলধারার চারটি রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে তারা রয়েছে, কিন্তু যে সামাজিক রাজনৈতিক সংগঠন হিসাবে বাংলা পক্ষ, তারা এই বিষয়টাকে নিয়ে 7 বছর ধরে তাদের এই যে লাগাতার লড়াই বা একটা জায়গায় গিয়ে এখন গিয়ে দাঁড়াচ্ছে। তার সাধারণ সম্পাদক ডক্টর গর্গ চট্টোপাধ্যায় স্টুডিওতে রয়েছেন। আপনারাও জনমতে অংশগ্রহণ করুন। অনেকে এই প্রশ্নে নিয়ে আপনাদের যাবতীয় কোয়ারিজ, যাবতীয় জিজ্ঞাস্য যা বিষয় আপনারা অবশ্যই জানবেন। আমাদের সঙ্গে ভার্চুয়ালি দেবর্ষী বাবুও রয়েছেন। আমি গর্গ আপনার কাছে জানতে চাইব যে নাগরিকত্বের প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ পড়েছে। ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট 1955 একটা ন্যাচারাল নাগরিকত্বের কথা বলা হয়েছিল। তারপর 2003 সালে যখন অ্যামেন্ডমেন্ট হলো, ইল্লিগাল মাইগ্র্যান্ট এই শব্দটা এলো। তারপর তো সিএ ব্যাপারটা এলো, অর্থাৎ এটা পরিবর্তন। এবং এই যাবতীয় পরিবর্তনের পর থেকেই কিন্তু একটা নিশানায় বারবার করে আসছে বাংলাভাষীরা। তবে ভারতীয় জনতা পার্টির বক্তব্য বাঙালিদের প্রতি নয়, আসলে এটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারীদেরকে চিহ্নিত করে তাদেরকে মানে ফ্ল্যাশব্যাক করানো বা পাঠিয়ে দেওয়া, এটা উদ্দেশ্য। এই জায়গা থেকে দাঁড়িয়ে আপনি কি মনে করেন, দীর্ঘদিনের এই অধিকার আন্দোলনের জায়গা থেকে লড়াই করতে গিয়ে একটা জায়গায় গিয়ে তো এখন পৌঁছেছে, এটা একটা রাজনৈতিক ইস্যু, যা 4টি রাজনৈতিক দলই কিন্তু এটাকে ইস্যু করতে চেয়েছে তাদের মতো করে, কি বলবেন? 1947 সালে পশ্চিমবঙ্গ স্বেচ্ছায় ভারতে যোগ দিয়েছিল, পাকিস্তানে নয়। কারণ আমাদের পূর্বপুরুষরা ভেবেছিল যে পাকিস্তানে আমরা বাঙালি হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারবো না। আজকে 2025 সালে বাঙালির রক্তে স্বাধীন ভারতবর্ষে সুভাষচন্দ্র বসুর মাতৃভাষা বলার জন্য পশ্চিমবঙ্গের বাঙালিকে উড়িষ্যায়, গুজরাটে, মহারাষ্ট্রে, হরিয়ানায়, দিল্লিতে, ইউপিতে, আসামে মার, খেদা, লুট থেকে শুরু করে যে অত্যাচারগুলো করা হচ্ছে, এটা বিশ্বের জানা দরকার। এটা বিশ্বের জানা দরকার। এটা কিন্তু শুধু বাংলা মিডিয়ার এই নাগরিকত্ব সম্পূর্ণ অজুহাত একখানা। বহুকাল ধরে বাঙালির প্রতি ঘৃণার চাষ করা হয়েছে এবং সেই ঘৃণার একখানা অজুহাত পাওয়া গেছে। এবং আমি যেটা বলছি যে আগে যখন বলা হতো যে হিন্দু বাঙালি হলে তার কোনো সমস্যা নেই, তারা তো অনুপ্রবেশকারী নয়, তারা তো শরণার্থী। এই কদিন আগে আমরা বাংলা পক্ষর তরফ থেকে দেবাশিস দাসের কাছে গেলাম, হুগলিতে চুঁচুড়ায় ভয়ে কাঁটা হয়ে আছে, ঠিক আছে, উড়িষ্যায় যাকে ইয়ে করা হয়েছে। আমরা মুর্শিদাবাদে গেছিলাম আমাদের টিম, যেখানে সুজন সরকার, তার বডিতে এরকম দাগড়া দাগড়া দাগ পড়ে রয়েছে। আরতি ঘোষ কুচবিহারে, তাকে ফরেনার ঘোষণা করে দেওয়া হয়েছে। উত্তম ব্রজবাসী, রাজবংশী, বাঙালি শুধু না, এই যে উত্তম ব্রজবাসী, এই খবরটা খুবই গুরুত্ব সহকারে আরতি ঘোষ, একদম দুটো খবরই কেন এরা হচ্ছে একেবারেই ভূমি সন্তান, যুগ যুগ ধরে, মানে বিভিন্ন জেনারেশন ধরে। মানে ভেবে দেখুন, এই যে উত্তম ব্রজবাসী যে কাগজটা ধরে রয়েছে, এরকম ভাবে কি হয় বলুন তো? অনেকে হয়তো দেখেছেন টিভি বা সিরিয়ালে মাগ শট, যে আসামিরা এরকম ভাবে তাকিয়ে দাঁড়িয়ে থাকে, ঠিক আছে। আজকে যখন শিব বিশ্বাস, ঠিক আছে, আরুষ বিশ্বাস, প্রসেন বিশ্বাস, এগুলো মোল্লা, বাংলাদেশি মোল্লা, রোহিঙ্গা। হ্যাঁ, আমি বলতে চাই যে এই যে আমাদের
যে আমাদের গঙ্গাধর প্রামাণিক মা কামাখ্যার মন্দিরে গেছিল, 5 বছর বাংলাদেশি বলে আটকে রাখা হয়েছিল। আমাদের পলাশ অধিকারী বিজেপি শাসিত যখন ছিল ব্যাঙ্গালোর, সেখানে 1 বছর তার ফ্যামিলি, 1 বছরের বাচ্চা সহ। এবং আমি এখানে শুধু কিন্তু হিন্দু বাঙালি নামগুলো বলে যাচ্ছি, মতুয়া সম্প্রদায়ের বিশাল সংখ্যক মানুষ, এই জাস্ট কদিন আগে মহারাষ্ট্রে প্রায় 1.5 লাখ হিন্দু বাঙালি এসসি সম্প্রদায়ের তাদের বার্থ সার্টিফিকেট ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কি কাগজ দেখাবে? এইসব কি বলছে এগুলো? এবং মুসলমান বাঙালি মুর্শিদাবাদের এইটুকু বাচ্চা, কি সামথিং বিবি নাম, গেরি গেরি বাচ্চা সহ, তাকে কোথায় আখাউড়া বর্ডার থেকে পুশ ইন করে দিয়েছে। পুশব্যাক নয়, পুশব্যাক করে বাংলাদেশিদের, ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গে তাদের যখন করা হয় তখন পুশ ইন। এবং আমি একটা কথা বলি বারবার, এই বাংলাভাষী এই কথাগুলো, বাংলাভাষী আবার কি? বিহারিকে বিহারি বলবে, মারাঠিকে মারাঠি বলবে, আর বাঙালিকে বাংলাভাষী? এসব চলবে না। বাংলা আমাদের শুধু ভাষা নয়, বাংলা আমাদের অস্তিত্ব, এটা আমাদের জন্মদাগ। আমরা আমাদের রক্তে স্বাধীন হয়েছে এই ভারতবর্ষ। আমরা আরেকটা কথা বলি, এটা গুলিয়ে ফেলার কোনো গল্প নেই, এটা ছোট কথা বলে দিই। বর্ডারের এপারে ভারতবর্ষে একটা ভাষা, ওপারেও সেই ভাষা, এবং ওইখান থেকে মানুষ ঢোকে ভারতবর্ষে, এটা বাঙালি বা বাংলা ভাষা, এটা একমাত্র উদাহরণ নয়। ঠিক আছে? তামিলনাড়ু, তামিল ইলাম শ্রীলঙ্কায়, সেখান থেকে প্রচুর মানুষ ঢুকেছে, প্রায় পোরাস বর্ডার আমরা জানি রীতিমতো। ঠিক আছে? কেউ তামিলনাড়ুর লোকেদের শ্রীলঙ্কান বলে? আজকে আজমাল কাসাব, সে তো পাঞ্জাবি, পাকিস্তানি পাঞ্জাবি। ঠিক আছে? এই যে পুলওয়ামা হচ্ছে, বালাকোট হচ্ছে, পহলগাম হচ্ছে, ওপার থেকে তার মানে এত এত এক্সপ্লোসিভ ঢুকছে, জঙ্গি ঢুকছে, বর্ডার নিশ্চয়ই সিল নয়। ঠিক আছে? তারা তো এটা তো সুন্ডি কেস তো নয়, তাই না? তাহলে এপারের পাঞ্জাবিকে কেউ পাকিস্তানি বলেছে কখনো? আজকে যখন আপনারা জানেন যে এটা উপদ্রুত এলাকা, মিয়ানমারের সিভিল ওয়ার চলছে, সেখানে মিজোদের এলাকা এপারেও আছে ওপারেও আছে, নাগাদের এলাকা এপারেও আছে ওপারেও আছে, অর্থাৎ ভারতে আছে এবং মিয়ানমারে আছে। কেউ ভারতের মিজোদের, ভারতে কোনো মিজোকে বা নাগাকে ধরে বার্মিজ বলা হচ্ছে? আপনি এই যে বিমল গুরুং, সে বাংলা ও বাঙালির শত্রু, আমাদের বাঙালি বীর এসআই অমিতাভ মালিকের খুনের মামলায় সে আসামি, কিন্তু আমি তো তাকে নেপালিজ নাগরিক বলি না, কারণ যে ভাষাটা তার পাশে নেপাল রাষ্ট্রের সঙ্গে এক, সেটা তো কখনো বলি না। সে ভারতীয় নাগরিক এবং বাংলা ও বাঙালির শত্রু। এই যে ইউপি বিহারের যে অঞ্চলটা, তরাই অঞ্চল, যেখানে আওয়াধি ভাষা, ভোজপুরি ভাষা, মৈথিলি ভাষা, এই যে পরপর যে ভাষা অঞ্চলগুলো, এগুলো কিন্তু আন্তর্রাষ্ট্রীয় বর্ডারের সঙ্গে শেষ হয়ে যায় না, এটা এক্সটেন্ড করে নেপালের মধ্যে মধেশ বলে যে এলাকা। ঠিক আছে? কেউ আজ পর্যন্ত এই লালিপপ লাগেলু বা এদের ধরে, ঠিক আছে, কেউ কখনো কি নেপালিজ বলেছে কোনো মৈথিলি বা ভোজপুরিয়া বা আওয়াধি মানুষকে ধরে? এটা বাঙালিদের টার্গেট করা হচ্ছে, বাঙালিদের স্পেসিফিক্যালি টার্গেট করা হচ্ছে। এই যে একটা খুব ইন্টারেস্টিং কোনো কয়েকটা ঘটনা দিয়ে না পুরো বিষয়টা এক্সপোজ হয়ে যায়। এই যে বাংলাদেশের পুশিন করে দেওয়া হয়েছিল যে পশ্চিমবঙ্গের বাঙালিদের, তারপরে এখানে কেস কাচারি হওয়াতে, হল্লা হওয়াতে, বাংলাদেশ থেকে বিএসএফ তাদের নিতে বাধ্য হয়েছে, ফেরত নিতে বাধ্য হয়েছে। আচ্ছা, এইখান থেকে শুরু করা যাক। আমরা তো ধরলো বাঙালিকে, বাংলাদেশি তকমা দিল, মহারাষ্ট্র পুলিশ বিজেপির, বিএসএফ আখাউড়া বর্ডার বিজেপির, সেখান থেকে বাংলাদেশে পুশিন, এই তো সিকোয়েন্স। একটু ব্যাক সিকোয়েন্সে যাওয়া যাক। একটু ফেরত, এবার যে ফেরত নিতে বাধ্য হলো, এদের কাদের ফেরত দিল? বাংলাদেশিদের। বিএসএফ কি এখন বাংলাদেশি ফেরত নিচ্ছে? তা তো না, ভারতীয় নাগরিক ফেরত নিচ্ছে। আচ্ছা, ভারতীয় নাগরিক যদি ফেরত নিয়ে থাকে, তাহলে এই যে মুহূর্তে থেকে মহারাষ্ট্রে পিক আপ করা হয়েছে, কিসের? এটা তো অপহরণ, এটাকে কিডন্যাপিং বলে, এটাকে হিউম্যান ট্রাফিকিং বলে, এটাকে সীমান্ত সুরক্ষা বলে না, এটাকে নাগরিকত্ব চেক বলে না। আপনার এই যে, তার মানে এই যে পুরো যে মহারাষ্ট্র থেকে যে ওখানে নিয়ে যাওয়া হলো, কাকে নিয়ে যাচ্ছিল, কিসের ভিত্তিতে নিয়ে যাচ্ছিল, কোন আইনের ভিত্তিতে নিয়ে যাচ্ছিল? তার মানে বাঙালি হলে আজকে ভারতবর্ষে আমার যে কোনো সময়, আমি পশ্চিমবঙ্গের বাঙালি, আমাকে জাস্ট পিক আপ করা যায়, তারপরে অন্য রাষ্ট্রে ঠেলে দেওয়া যায়। এবং যদি আওয়াজটা না হতো, কারণ তার তো আর পাবনা ঢাকায় কোনো আত্মীয় নেই, তার আত্মীয় আছে যে বীরভূম মুর্শিদাবাদে, তারা যদি ওখানে লোকাল থানায় কেস করে এই করে কোর্টে না করতো, তাহলে সে ওখানে পথে পথে ঘুরতো, ধ্বংস হয়ে যেত। এক্স্যাক্টলি। একজন ভারতীয় নাগরিককে, আপনার নিশ্চয়ই এটা অনেকটা ক্লিয়ার হলো যে পুশিন মানে কোনো ভারতীয় নাগরিককে যদি বাংলাদেশে এই ক্ষেত্রে ঢুকিয়ে দেওয়া হয়, পুশিন। পুশব্যাকটা হচ্ছে যারা অবৈধভাবে এসেছে, পুশব্যাকটা অনেকদিন ধরে রয়েছে। একটা স্মল ফ্যাক্টর রয়েছে, এটা স্মল না, খুব বড় ফ্যাক্টর। এটা তাড়ানো হচ্ছে। একজন আছেন জনমতে, একটু ফোনটা নিয়ে নিন, একটু বলে নি। এইটা 30 সেকেন্ডে তাড়াচ্ছে, কি বলছে, বাস স্টপে পাঠাচ্ছে।
রেল স্টেশনে পাঠাচ্ছে, যখন তাড়াচ্ছে, ঠিক আছে, কিছু কিছুকে ধরছে, পুলিশ স্টেশনে ধরে রাখছে, আর কিছু কিছু ধরে মেরে ধরে তাড়িয়ে দিচ্ছে। আচ্ছা, বাংলাদেশের সঙ্গে তো ভারতের কোনো রেল যোগাযোগ বা সড়ক যোগাযোগ নেই এই মুহূর্তে, বাস স্টপে পাঠাচ্ছে কেন, রেল স্টেশনে পাঠাচ্ছে কেন? তাদের পাসপোর্ট অ্যাক্টে আইন দিচ্ছে না, কেস দিচ্ছে না কেন? তাদের ফরেনার্স অ্যাক্টে কেস দিচ্ছে না কেন? রাইট, না আসলে বিষয়টা আমি তো শুরুতেই বললাম, যেটা ছিটমহলের ক্ষেত্রে দেবর্ষীবাবু বললেন, ভারতবর্ষের মানুষের রিয়েলিটিটা জানে না, আর সেই রিয়েলিটিটাকে আমাদেরকে বোঝাতে হবে আগামী দিনে। এই কাজ শুধু সংবাদ মাধ্যম, বাংলা পক্ষ বা যারা এই বিষয়ে এগিয়ে আসেন তাদের না, এই জায়গাটা ধরে বাংলাদেশই হোক বা পশ্চিমবঙ্গ হোক, এই নানা প্রশ্নেকে এই যে বিদ্ধ করার চেষ্টা, যেটা তামিলনাড়ুর ক্ষেত্রে হয়নি, শ্রীলঙ্কা থেকে কোনো তামিল এলে কখনো কোনো তামিলকে শ্রীলঙ্কান বলা হয় না বা কাউকে বলা হয় না, কিন্তু বাংলা হ্যাঁ ডেফিনেটলি আমিও চেন্নাইতে জানি বা ইভেন দার্জিলিংয়ে গেলেও এটা দেখা যায়, অনেকেই হচ্ছে অরিজিনালি, অনেকেই হয়তো নেপালের বাসিন্দা, তারা এরকম হতে পারে, কিন্তু আলাদাভাবে এটা কেন এই বিষয়টাকে নিয়ে ভয়ঙ্কর রকমের একটা বাতাবরণ তৈরি করা হচ্ছে? আমরা এই বিষয় নিয়ে বিস্তারিতভাবে রয়েছি, জনমতের রমজান জমাদার রয়েছেন দক্ষিণ 24 পরগনা থেকে, বলুন। নমস্কার। হ্যাঁ বলছিলাম এই যারা হিন্দু বাঙালি ভাই বাংলাদেশে এসে, সে পূর্ববঙ্গের মানুষ হোক, মজুর সম্প্রদায় হোক, তারা ভারতবর্ষের নাগরিক। এবার এখানে এনআরসি আর সিএ তো কোনো আসে না, নাগরিকেরা। আর ভারতীয় মুসলমান যারা, তারা তো ভারতবর্ষের নাগরিক। যারা অনুকূল করে আফগানিস্তান পাকিস্তান বাংলাদেশে ঢুকেছে, সমস্ত সরকারের উচিত হলো ঠিক মতো তদন্ত করে তাদের বার করতে হওয়া। কিন্তু এখানে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু হারেমান হবে এবং অস্বস্তিকর ব্যাপার ঘটবে, কথাটা ঠিক নয়। তাদেরকে সরকার আমাদের দেশ বেশি পড়ছে তো চাষবাস করে, রাজ্য করে। আমাদের যেখানে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, যেখানে আপনার নেতাজি সুভাষচন্দ্র বোস, বিনা দীনেশ, যাদের নিয়ে আমরা গর্ব করি, আর সেই বাঙালিদের কিন্তু অন্য রাজ্যে গিয়ে এই মান সম্মান হারিয়ে কথাটা খারাপ। এদেশে যারা মুসলমান, তারা তো এদেশে থাকবেই রয়েছে, বরং এদেশের হিন্দু ভাইরা অনেক ভালো, যে একটা মুসলমানের সঙ্গে একটা হিন্দু ভাই দোষ করলে আর হিন্দু প্রতিবাদ করে, কিন্তু সেটা তো বাংলাদেশে হয় না। বেশ, আজকে নিশ্চয়ই বাংলাদেশের ইস্যু নিয়ে যখন আপনি ডেফিনেটলি এই নিয়ে আপনি সরব হয়েছেন, আপনাকে ধন্যবাদ। আরও একজনের ফোন রয়েছে ঠাকুরপুকুর থেকে, প্রসূন জানা। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি, খড়গবাবুকে অনুরোধ যে বাঙালি এবং বাংলার স্বার্থ রক্ষার্থে পশ্চিমবঙ্গ আর বাংলাদেশের মধ্যে 450 কিলোমিটার বা 500 কিলোমিটারের কাঁটা তারের বেড়া দেওয়া বাকি আছে, সেটা নিয়ে রাজ্য এবং কেন্দ্র দুই সরকারের ওপরেই চাপ সৃষ্টি করা হচ্ছে না কেন? হ্যাঁ নিশ্চয়ই এটা চাপ সৃষ্টির প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা না, আমি প্রশ্নটা সঙ্গে সঙ্গে এটা স্ট্যাটিক উত্তর খুব জরুরি, ঠিক আছে? অনেক জায়গাতেই মানে ফার্স্ট অফ অল আমি কয়েকটা জিনিস বলে দিই। প্রথম কথা, বেশ কিছু জায়গায় যদি বর্ডার দেওয়া ওরকম একদম তার দেওয়া হয়, ঠিক আছে, তাহলে ভারতের জমি এলিয়েনেট হয়ে যাবে ওদিকে, ঠিক আছে, একটা জায়গা থেকে দেওয়া হয়, এক নাম্বার ওয়ান। সেকেন্ডলি, সবচেয়ে বড় যে মানে ইলিগাল ইমিগ্রেশন যে এন্ট্রি পয়েন্ট, সেটা আসামে, ঠিক আছে? আসামে 23% জমি এখনো বর্ডারলেস, ঠিক আছে? তার মানে আমাদের বুঝতে হবে যে এটা রাজ্য কেন্দ্র দ্বন্দ্ব এইভাবে করতে যেন দিচ্ছে না। আচ্ছা, আসামে তো হিমন্ত বিশ্ব শর্মার সরকার, কেন্দ্রে রয়েছে অমিত শাহর বিএসএফ, ঠিক আছে, কে এখানে আটকাচ্ছে? আসলে আমাদের ভূপ্রকৃতির সম্বন্ধে, আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের ভূপ্রকৃতির সম্বন্ধে যদি না বোঝেন, তাহলে তো হবে না বিষয়টা। আরেকটাও কথা রয়েছে, আচ্ছা আজকে অন্যভাবে ভাবুন, আচ্ছা আজকে যদি আধার কার্ডটা পশ্চিমবঙ্গ সরকার দিত, আজকে যদি পাসপোর্টটা পশ্চিমবঙ্গ সরকার দিত, আজকে যদি প্যান কার্ডটা পশ্চিমবঙ্গ সরকার দিত, আজকে যদি বর্ডার সিকিউরিটি ফোর্সটা পশ্চিমবঙ্গ সরকারের হতো, আপনি কি সেন্ট্রাল গভর্নমেন্টকে দায়ী করতেন যদি অনুপ্রবেশ হতো? আমি উল্টে বললাম, না, এটা তো কেন্দ্রের। আরেকটাও কথা রয়েছে, এই যে আমার অনুপ্রবেশ ধুয়োটা, ঠিক আছে, কত ঢুকেছে একটা তথ্য দিয়ে দিই। 1971 থেকে যতগুলো জনগণনা হয়েছে ভারতে, প্রতিটি জনগণনায় বাংলাভাষী মানুষের পার্সেন্টেজ কমেছে। কোটি কোটি অবৈধ বাংলাদেশি মুসলমান যদি ঢুকে থাকে, তাহলে বাংলাভাষী পার্সেন্টেজ বুম করে বেড়ে যাবে, ঠিক আছে? এসব কিছুই হয়নি। জিরো, নো। সিগনিফিক্যান্ট, নো।
এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। তার মানে তুমি ডিটেক্ট করো, ধরে বার করো। প্রশ্নটা হচ্ছে কাদের ধরা হচ্ছে? পশ্চিমবঙ্গের বাঙালিকে। 12 লাখ হিন্দু বাঙালি আসামে, তাদের এনআরসি থেকে বাদ করা হয়েছে। তার মানে অ্যান্টি বাঙালি এজেন্ডা, যেহেতু তোমার পাশে একখানা ভাষার, একরকম ভাষার একখানা অজুহাত রয়েছে, আমি তো ঠিক বললাম, এই অজুহাতে তো অন্য কাউকে টর্মেন্ট করা হয় না। আমি একটু দেবর্ষী বাবু আপনার কাছে আসব এইটা জায়গায়, আমি এটাই বলছিলাম যে এবং একই সঙ্গে অবশ্যই যেখানে যেখানে বর্ডার এখনো দেওয়ার দরকার, বাংলা পক্ষ স্পষ্ট দাবি করেছে দরকার পড়ে ইলেকট্রিক ফেন্সিং করে দাও। আমরা কিন্তু এই ব্যাপারে ক্লিয়ার স্টেটমেন্ট চাই যে ইলেকট্রিক ফেন্সিং করে দাও। কিন্তু একই সঙ্গে যে সেক্টরে তুমি মনে করছো ইনফিল্ট্রেশন হচ্ছে, সেখানে যারা অন গার্ড তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা হবে ভাই, ব্যবস্থা নিতে হবে। আমি রেখেছি চৌকিদার, আমার বাড়িতে চুরি হচ্ছে, চৌকিদারের চাকরি যাবে না? দেবর্ষী ভট্টাচার্য। হ্যাঁ সুজয়, এইটা সম্বন্ধে কিন্তু একটা বিস্তর, আমার একটা বাংলা দৈনিকেও একটা বিস্তর অ্যানালিটিক্যাল লেখা বেরিয়েছে। এই বর্ডারের যে 900 কিলোমিটার মতো এখনো আনফেন্সড আছে, তার মূল কারণ কিন্তু, এটা আমি বলছি না, স্বরাষ্ট্র মন্ত্রক তার 2023-24 যে অ্যানুয়াল রিপোর্ট সেখানেই বলেছে। সেখানে মূলত 4টে কারণ তারা দেখিয়েছে। প্রথমত হচ্ছে এই মানে অ্যাক্রস দ্য বর্ডার নদী থাকার কারণে, এবং এই সীমান্ত সন্নিকটে ঘন বসতি থাকার কারণে। 3 হচ্ছে সীমান্তবর্তী জমি অধিগ্রহণের কাজ বাকি থাকার কারণে, যেটা ওই ভদ্রলোক প্রশ্ন তুললেন, সেটাও নিশ্চয়ই আছে। এবং কাঁটাতার নির্মাণে সীমান্তবর্তী মানুষের সুস্পষ্ট আপত্তি থাকার কারণে। কেন আপত্তি? কারণ 1974-এ যে আমাদের ইন্দিরা মুজিব যে এটা হয়, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট হয়, সেখানে নিয়ম হয়েছে কোনো পার্মানেন্ট কনস্ট্রাকশন কিন্তু অন দ্য বর্ডার জিরো লাইনে করা যাবে না, তার থেকে ন্যূনতম 150 গজ দেশের মধ্যে করতে হবে। ফলে ভারত যে কাঁটাতারটা বসিয়েছে বা বসাচ্ছে বা বসানোর পরিকল্পনা রয়েছে, সেটা কিন্তু জিরো লাইনের না, জিরো লাইন থেকে আমাদের দেশের মধ্যে ন্যূনতম 150 গজের মধ্যে। ফলে জিরো লাইন আর 150 গজ এর মাঝখানে কিন্তু যেমন চাষযোগ্য জমি প্রচুর রয়েছে ভারতীয় নাগরিকদের, বসত বাড়িও রয়েছে, তারা কাঁটাতারের বাইরের নাগরিক হয়ে যাবে। এটা নিয়েও কিন্তু আমার একটা বিখ্যাত দৈনিকে আমার একটা লেখা বেরিয়েছে। ফলে এইটা একটা তাদের ক্রুশিয়াল, তাদের এক্সিস্টেন্সের সমস্যা। ফলে একটা কারণ নিঃসন্দেহে যে রাজ্যের তরফ থেকে জমি প্রোভাইড করা হচ্ছে না, এটা একটা গ্রাউন্ড বটে, কিন্তু সেটাই একমাত্র গ্রাউন্ড না। তার সাথে অ্যালায়েড আরো 3-4টে কারণ আছে, যেগুলো যদি এরকম বলা হতো, ধরুন যদি রাষ্ট্র এভাবে দায়িত্ব নিত, ঠিক আছে আমি কাঁটাতার দেওয়ার জন্য তোমরা কাঁটাতারের বাইরের নাগরিক হয়ে যাচ্ছ, তো আমার দায়িত্বে, রাষ্ট্রীয় দায়িত্বে তোমাদের আমি পুনর্বাসন দিচ্ছি কাঁটাতারের মধ্যেকার ভারতে। সেটা কিন্তু করছে না। কেন করছে না? তারা সংখ্যায় কম, গণতন্ত্র সবসময় মেজরিটির দিকে, অর্থাৎ সংখ্যায় যেটা বেশি তাদের নিয়ে ভাবে। তার জন্য এই কাঁটাতার দেওয়ার কারণে যারা জিরো লাইন আর কাঁটাতারের মধ্যে যাদের বসত বাড়ি পড়ে গেল, সেই কতগুলো মানুষ, তাদের তো পুনর্বাসন দিতে পারছো যে ঠিক আছে এরকম যদি হয় তাদের বসত বাড়ির পুনর্বাসন আমরা দিচ্ছি, তাদের কাঁটাতারের ভেতরে আমরা নিয়ে আসছি, কিন্তু সেরকম কোনো প্রপোজাল কিন্তু নেই। এবং এই না থাকার কারণে কি হচ্ছে যে তারা অবজেকশন দিচ্ছে, না এটা করলে তো আমরা কাঁটাতারের বাইরের মানুষ হয়ে যাবো। ফলে এই সমস্যাগুলো কিন্তু এই বর্ডারে আছে। মানে ঠিক কথা, এটা তো একটা বর্ডারিং প্রশ্নটা, এটা হচ্ছে ডিটেকশন, কিন্তু একটা ওভারঅল যেটা যেরকম এই প্রশ্নগুলো কিন্তু যেটা শ্রীলঙ্কা তামিলনাড়ুর ক্ষেত্রে হয় না, বা দার্জিলিং নেপাল বর্ডারে হয় না, পুরোটাই পোরাস বলা যেতে পারে, বা ওপেন বর্ডার। হ্যাঁ ওপেন বর্ডার, বা আমি চাই না সেটা, সেটা খুব খারাপ ব্যাপার। আমরা বাংলাদেশের মতো যেরকম কাঁটাতার বর্ডার, আমরা ভারতের প্রতিটি সীমান্তের রাষ্ট্রের সঙ্গে একই রকম কাঁটাতারের বর্ডার চাই। এবং হচ্ছে ধরুন মিজোরাম, নাগাল্যান্ড, বহু জায়গায় রয়েছে, যেটা হচ্ছে মিয়ানমারের সাথে এখন এই ব্যাপারটা হচ্ছে। এই প্রশ্নটাকে মানে সেভাবে কিন্তু ন্যারেটিভটা গোটা ভারতে শুধু এই বাংলা বললে বাংলাদেশি বা এই তকমাটা দিয়ে অ্যাকচুয়ালি কি একটা কোনো মনস্তাত্ত্বিক একটা যুদ্ধের মতো একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে। অনেকে তো শঙ্কিত, আতঙ্কিত। না, এটা দুটো দিক আছে। একটা কারণ হচ্ছে যে এই বর্ডারটা দিয়ে, এটা পোরাস, কিন্তু এই বর্ডারটা পোরাস বর্ডার মানে শতছিদ্র বর্ডার আর কি। পোরাস বর্ডার ওপেন বর্ডার, হ্যাঁ ভুটান বর্ডার ওপেন বর্ডার, নেপাল বর্ডার ওপেন বর্ডার, পাকিস্তান বর্ডার নয়। কিন্তু এই পোরাস বর্ডার কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার 4097 কিলোমিটার। এখন ধরুন বিভিন্ন কারণে বলুন, অর্থনৈতিক মানে বৈষম্যের যেমন বলুন, একটা লং প্রসেস কিন্তু চলছে ওপার বাংলা থেকে এপার বাংলায় চলে আসার। সেটা নিঃসন্দেহে হিন্দু সম্প্রদায়ের লোকই বেশি আসছে, কিন্তু হিন্দু সম্প্রদায়ের লোকই যে আসছে তা নয়, মুসলমান সম্প্রদায়ের লোকও আসছে। তার কারণ তারা মনে করেছে চিকিৎসার ক্ষেত্রে, ইনফ্রাস্ট্রাকচার ক্ষেত্রে, স্বাস্থ্য ক্ষেত্রে, অধিকারের ক্ষেত্রে বাংলাদেশের থেকে ভারতবর্ষে বেটার স্ট্যান্ডার্ড অফ লাইফ পাওয়া যাবে। ফলে এইটা একটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস চলছে না যে তা না, কিন্তু এটাও ঠিক তার মধ্যে সবাই অনুপ্রবেশকারী নয়।
ফলে সেইটার দায়িত্ব তো রাষ্ট্রের। স্টেট কেন সেটা আটকাচ্ছে না? অনেকগুলো ফেজ আছে। একটা যে বর্ডারে কেন আটকাতে পারছে না, সেই ব্যর্থতা বর্ডার যারা ম্যানেজমেন্ট আছে তাদের উপর বর্তায়। দুই হচ্ছে তারা যদি ইনফিল্ট্রেট করে চলেও আসে, তাদের আইডেন্টিফাই করে তাদের পুশব্যাক করা। ওকে ওকে, ঠিকই। আমি আরো একজন আমাদের সঙ্গে পুরুলিয়া থেকে যোগদান করেছেন, হ্যাঁ বলবেন। হ্যালো, হ্যাঁ সঙ্গীত কুমার মান্না, বলুন। হ্যালো সুজিতা, হ্যাঁ গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। হ্যাঁ বলুন। বলছি যে আজকে টপিকটা ঠিক জানি না কি টপিকটা শুরু হচ্ছে, যেটুকু এখন বুঝলাম দেরি করে টিভিটা খোলা হয়েছে। টপিকটা কি ছিল আজকে বিষয়টা? আপনি টপিকটা দেখে পরে ফোন করুন। একদমই ডিটেক্ট অ্যান্ড রিপোর্ট। বাংলা পক্ষর স্পষ্ট নীতি, ভারতবর্ষে যদি অবৈধ যারা যারা রয়েছে, যাদের এখানে থাকার কথা না বৈধভাবে, ঠিক আছে, ডিটেক্ট করো, রিপোর্ট করো। কিন্তু তোমার ডিটেকশনটা তো তোমার ভাষা হতে পারে না, ওটাকে তো প্রোফাইলিং বলে। ওটাকে তো প্রোফাইলিং বলে। মাথায় রাখতে হবে প্রতিটি বাঙালিকে, যারা ভারতের বাঙালি আমরা, যে ভাই তুমি তৃণমূল করো না সিপিএম করো না বিজেপি করো না কংগ্রেস করো, নাকি তুমি বড় লোক না গরিব লোক, নাকি তুমি উত্তরবঙ্গের না দক্ষিণবঙ্গের, নাকি তুমি গ্রামের না শহরের, নাকি তুমি উঁচু জাত না নিচু জাত, এসব কিচ্ছু দেখা হচ্ছে না। এমনকি তোমার প্যান্ট খুলে দেখা হচ্ছে না, তুমি মুখ যখন খুলছো মুখ থেকে যে ভাষা বেরোচ্ছে এই দিয়ে দেখা হচ্ছে। খুব ভয়ঙ্কর জিনিস কিন্তু। এবং আমাদের আরেকটা কথা বলতে চাই এই প্রসঙ্গে, মনে হবে যেন অতিকথন, কিন্তু অতিকথন নয়। বিশ্বে বারবার বাঙালি জাতি কিন্তু 1943 সালে, 1971 সালে, তার আগে 1770 সালে বাঙালি জাতি কিন্তু গণহত্যার শিকার হয়েছে, ঠিক আছে, মাস কিলিং। এবং আমরা যদি সাম্প্রতিক সময় সবচেয়ে স্টাডির যে গণহত্যাটা, সেটা যদি আপনি এই টুটসি এবং এই যে হুটু এবং টুটসিদের যে গণহত্যাটা যদি দেখেন, এবং একই সঙ্গে নাৎসি জার্মানদের যে ইহুদিদের উপর গণহত্যাটা দেখেন, এইসবের উপর ভিত্তি করে কিন্তু গণহত্যার স্টেজ একটি মানে কিন্তু তৈরি হয়েছে, বিশ্বজনীন জানা হচ্ছে যে গণহত্যার কিছু স্টেজ আছে। মানে স্টেজ ওয়ানেই ঠেটা এরকম করা হয় না, এর নানা ধাপ আছে। একটা ধাপ হচ্ছে যে অবমানবীকরণ, মানুষের অধিকারটা সে পাবে না, এক, ভোটিং রাইট রেস্ট্রিকশন, দুই, সে নিজে যা সেটা সে বলতে ভয় পাবে, তার গেটোয়াইজেশন, তাকে অবলিটারেট করে দেওয়া পাবলিক ভিউ থেকে, তিন, আপনি বুঝতে পারছেন। এবং যদি দেখেন এই স্টেপগুলো, ভারতের বাঙালি যারা, পশ্চিমবঙ্গের বাঙালি, আসামের বাঙালি, ঠিক আছে, তাদের কিন্তু এই জেনোসাইডের স্টেপের মধ্যে কিন্তু ঢুকে গেছে। এটা জেনোসাইড হবে কি হবে না, এটা নির্ভর করবে আজকে দল মত ধর্ম বর্ণ শ্রেণী নির্বিশেষে ভারতের বাঙালিরা। এই ক্ষেত্রে তো একটা বড় ঘটনা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ক্ষেত্রে মানে একটা সীমাবদ্ধতা ছিল। সীমাবদ্ধতার ক্ষেত্রে হচ্ছে অনেকেই পরিচয়ের রাজনীতির ক্ষেত্রে বিশেষ কিছু পরিচয়কে নিয়ে রাজনীতি হয়েছে, বিশেষ করে জাতপাত ভিত্তিক রাজনীতি উত্তর ভারতে যেটা আজও ডমিনেন্ট, সেটাও একটা পরিচয়ের রাজনীতিরই সবচেয়ে বড় ফেনোমেনন দেখা গেছে। ফলে এই রাজ্যে একটা সীমাবদ্ধতা থাকবে বামপন্থীদের মধ্যে, শ্রেণীর রাজনীতিকে গুরুত্ব দিতে গিয়ে কোথাও একটা জায়গা ভাঙছে 21শে জুলাই কালকে, তো তার 5-6 দিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী একটা মিছিল করলেন আনপ্রেসিডেন্টেড। তার 2 দিন আগে সুজন চক্রবর্তী মিছিল করছে, তার 2 দিন আগে শুভঙ্কর সরকার কংগ্রেসের মিছিল করছে। কখনো দেখেছেন? এই জাতীয় ঐক্যই তো বাঙালি চায়। শুনুন, এই কিন্তু এরা আড়ষ্ট হয়ে বাংলা ভাষী বলছে, তো কাল বাঙালিও বলবে। দেবশ্রীবাবু কিছু বলবেন এই পরিচয়ের রাজনীতি এইগুলোকে কোথাও একটা জায়গায় এটা দেখা গেল যে এই বিষয়টাকে নিয়ে নেমেছেন বাংলাভাষী বলছে, বাঙালি বলতে কি মানে একটু মানে মানে রয়েছে স্বাধীনতার সময় লেখক শিল্পীদের বলতে অসুবিধা হলো না, কিন্তু এখন অনেক ক্ষেত্রে এরকম বলছে, এরকম বাংলাভাষী যেটা আবার গর্ব আপত্তি তুলছে, বলছে যে বাঙালি বললে অসুবিধাটা কোথায়? যদি এই যে তুমি কে আমি কে, বাঙালি তুমি কে আমি কে, আমরা বাংলাভাষী, আমরা বাঙালি। আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু এটা সম্বন্ধে বোধহয় একটা বলেছেন যে উনি বৃহত্তর বাঙালি মনে করেন যারা বাংলা ভাষায় কথা বলেন, তাদের অরিজিন বাঙালি কিনা সেইটাকে অতিনত গুরুত্ব দেন না। ফলে সেই অর্থে সম্ভবত, কিন্তু আমি একটু উল্টো দিক থেকে আমি বলি যে এই পরিচিতির রাজনীতি, দেখুন এই যে আইডেন্টিটি পলিটিক্সটা
ভারতবর্ষে বিগত কয়েক বছরে মানে খুব রমরমা কারণ হচ্ছে রাজনৈতিক দলগুলো বুঝে গেছে যদি পরিচিতি সত্তাকে একটু খুঁচিয়ে দেওয়া যায় তাহলে আমি জোটবদ্ধ ভোট পাবো, অর্থাৎ আমি একসঙ্গে অনেক ভোট পাবো। মানুষ ওই ইস্যুটাকে অন্য সব ইস্যুগুলো ভুলে গিয়ে ওই ইস্যুটাকেই, কারণ সেটা তার একদম পরিচিতি সত্তাকে ধাক্কা মারছে, সেইটাকে বেস করেই কিন্তু আমি একদম জোটবদ্ধ ভোটটাকে গ্যাদার করতে পারবো। তার জন্য এই যে মতুয়া, এই যে রাজবংশী, এই যে আলাদা আলাদা সেকশনালাইজেশন করা হচ্ছে, এটার কিন্তু মূল উদ্দেশ্যটা কিন্তু জোটবদ্ধ ভোট গ্রহণ করা। এটা যে কতটা সেই আইডেন্টিটিটাকে প্রমোট করার আমার যথেষ্ট সন্দেহ আছে, বরঞ্চ তার থেকে অনেক বেশি যে এই পরিচিতি সত্তাটাকে খুঁচিয়ে শুধু পশ্চিমবঙ্গে নয় কিন্তু সারা ভারতবর্ষ তো ছিলই, পশ্চিমবঙ্গে যেই কালচারটা কিন্তু আমরা অন্তত পক্ষে ছোটবেলায় দেখিনি, সেটা ইদানিং একদম ধর্মীয় পরিচিতি সত্তা যেটা মারাত্মকভাবে চলে এসছে সারা ভারতবর্ষ তথা বর্তমান পশ্চিমবঙ্গে। আমি ঠিকই বলছেন, মানে আপনার তথ্য হিসাবে, কিন্তু আমি ভাবছি যে এটা পেনিট্রেটিভলি বা ধরুন যখন 80-র দশকে বিহার উত্তরপ্রদেশে জাতপাতের রাজনীতি তুঙ্গে, তখন জোট হচ্ছে বাংলায়, তখনও পর্যন্ত যে বিহার বা উত্তরপ্রদেশে সে সময়ও বাঙালি আক্রান্ত হচ্ছে, নেলির যে ভয়ঙ্কর হত্যাকাণ্ডটা হয়েছে সেগুলো হয়েছে, সেগুলোকে নিয়ে কিন্তু ওভাবে জোরালোভাবে কি হয়েছে, কোথাও একটা জায়গায় ওটা হারিয়ে গেছে, ফলত যেটা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই আক্রান্ত হচ্ছে, যেটা অতিক্রম করতে চাইছে আজকের ফেনোমেনা। এটা কি একটা বড় ডেভেলপমেন্ট কি বই হিসাবে দেখেন আপনি, যেখানে ঐক্যবদ্ধ হয়েছে? একদম একদম, সবাই তার আইডেন্টিটি সম্বন্ধে ভীষণ সচেতন। আমাদের বিভিন্ন জনজাগরণের মধ্যে দিয়ে আমরা প্রত্যেকে ভাষার আইডেন্টিটি বলুন, আমাদের সংস্কৃতির আইডেন্টিটি বলুন, এটা নিয়ে অত্যন্ত সচেতন। ফলে অতি বিগত দিনে সেইভাবে আপনি যেটা বললেন যে তেমনভাবে পেনিট্রেশন না থাকলেও বর্তমানে সেই ইস্যুটাকে নিঃসন্দেহে একটা বড় ইস্যু। প্রত্যেক পরিচিতি সত্তায় যেখানে ধাক্কা খাচ্ছে তারা সেই পরিচিতি সত্তাকে আঁকড়ে ধরে তাদের অধিকারের কথা বলতে চাই। আমি আসছি, আরো একজন রয়েছেন আমাদের সঙ্গে। হ্যাঁ, জনমতে বলুন। না, আমি জনমতে মানে কত কথা বলতে চাই আসাম থেকে। হ্যাঁ বলুন, মজিবুর গায়েন। হ্যাঁ বলুন। হ্যাঁ মজিবুর গায়েন তো আপনি? হ্যাঁ হ্যাঁ, আপনার নামটা বলুন। আমার নাম সত্যব্রত দে। সত্যব্রত দে, আচ্ছা বলুন। হ্যাঁ বলুন, বাংলা কি আর 5 বছর পরে বাংলা থাকবে নাকি, আমার সেটাই জানতে চাই। আচ্ছা, মানে কি ব্যাপারে বাংলা থাকবে? এখানে তো হিন্দুদের মানে মারামারি চলছে, হিন্দুদেরকে মারছে সব চতুর্দিকে। আচ্ছা, মানে আপনি হিন্দুদের, আপনি অসম থেকে বলছেন? অসমে অসমের কনসেন্ট্রেশন ক্যাম্প যেগুলোতে হয়েছে ওখানে কি হিন্দুরা মুক্ত পুরো, মানে পুরোপুরি? মোটামুটি মুক্ত, আসামে সবচেয়ে মুক্ত, সেই জন্য বলছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ, আমরা জানলাম। আমি এখান থেকে যখন হচ্ছে মানে আমি ওই বিতর্কে যেতে চাইছি না। পরিচয়ের রাজনীতি যখন একটা উত্তরণ ঘটছে তখন আর এদিকে অতীতের স্মৃতি রোমন্থন করে, হ্যাঁ বলা যেতে পারে ডেফিনেটলি স্ট্যাটিস্টিক্যালিও এটা দেখতে হবে 30-35 বছর ধরে পশ্চিমবঙ্গে এই যে চাকরি, শিক্ষা, তারপর হচ্ছে বিভিন্ন জায়গায় এই যে জনবিন্যাসের পরিবর্তন, এগুলো একটা বড় রকমের ইস্যু। মানে শুধু ওটাকে বহু জায়গায় এরকম রয়েছে, এটা আমরা তোমাদের কাছ থেকেও আগে শুনেছি, আমি এই নিয়ে সময়ের স্বল্পাভাব, যে অনেক জায়গায় এরকম হয়েছে যে গরিব বিহারি মানুষ বা হচ্ছে উত্তরপ্রদেশ, অনেকে তোমাদের বিরুদ্ধে এটাও অভিযোগ এসছে যে গরিব বিহারি উত্তরপ্রদেশের মানুষের জন্য কেন এই ধরনের, ঠিক এরকম তো অন্য রাজ্যেও বাংলায় অনেক গরিব মানুষ, প্রান্তিক মানুষের সবচেয়ে বেশি এই মুহূর্তে আক্রান্তের তালিকায় রয়েছে। আমি প্রথমে 2-3টে কথা বলে আমি একদম এই পয়েন্টটাতেই আসবো। 1971-এর পরে সারা বিশ্বে হিন্দু বাঙালির ওপর সবচেয়ে বড় গণহত্যাগুলি আসামে হয়েছে। গোরেশ্বর, শিলাপাথার এই গণহত্যাগুলি হিন্দু বাঙালিকে টার্গেট করে হয়েছে, এবং এটা কিন্তু মুসলমানে করেনি, অন্য জাতির হিন্দুরা করেছে। আবার 1971-এর পরে সারা বিশ্বে মুসলমান বাঙালির ওপর সবচেয়ে বড় গণহত্যাগুলিও আসামে হয়েছে। নেলির কথা যেরকম চলে এলো, এবং সেটাও কিন্তু হিন্দু বাঙালি করেনি। অর্থাৎ একটা স্টকহোম সিনড্রোমের কারণে যদি আজকে বলে যে ঠিক আছে একরকম। এবার একটা কথা যেটা বলি, এই যে বলে যে বাংলা ভাষী কিন্তু বলতেই পারে, এবং তার সঙ্গে এই যে যুক্তটা, আচ্ছা অর্জুন সিংকে কখনো ধরা হবে কোথাও বাংলাদেশি বলে? ও তো বাংলা বলতে পারে, বলবে না।
ঠিক আছে, একটা কথা মাথায় রাখতে হবে যে এরা বাইরে যাচ্ছে, মার খাচ্ছে, 22 লাখ আমাদের বাইরে লোক, অন্য রাজ্যের 1,20 লাখ এখানে আছে, জনবিন্যাস পাল্টাচ্ছে, তারা এখানে সব কিছুতে দখল করে নিচ্ছে, পুঁজি, বাজার, চাকরি, জমি, অটো লাইন, টোটো লাইন, শহরাঞ্চল, শিল্পাঞ্চল, খনি, বন্দর, শিল্পাঞ্চল, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব। তাহলে আমরা থাকবো কোথায়? আমরা একটা ডিস্ট্রিবিউটেড মাইনরিটি হয়ে কুত্তার মতো সারা বিশ্বে রাতি খাবো। এই পশ্চিমবঙ্গ কিন্তু দেখা যাক বাঙালির শেষ ঠিকানা। না না, আমি ডেফিনেটলি, অনেকে যে ভাই বলো, একটা আবেগ তো কাজ করছে জাতির জন্যে, এই যে লড়াই, এগুলো এটা তো একটা লিমিটেশনস আছে নিশ্চয়ই, এত বছর ধরে এইসব করতে গিয়ে, যেটা আমরা অনেক ক্ষেত্রে না না, মার খেলে কুকুরও ঘেউ করে, আমরা তো মানুষ বাঙালিরা। ডেফিনেটলি এই আবেগ বা কষ্টদায়ক বিভিন্ন অভিজ্ঞতার মধ্য থেকে গেলে এক একজনের কষ্ট পাবার অনুভূতি বা মাত্রাটা এক এক রকম হয়। তবে নিঃসন্দেহে কোথাও একটা জায়গায় সত্য তো চিরকাল চেপে রাখা যায় না, বা হচ্ছে বিভিন্ন যুক্তির ধূম্রজাল দিয়েও সেটাকে চেপে রাখা যায় না। তো এই যে আমি যে বাঙালি, আমার এই বাঙালি সত্তা কখনো ভারতীয় হতে আমাকে কোনোদিন বাধা দেয়নি, বরঞ্চ অনুপ্রাণিত করে। এই সত্তা তো অনেকের মধ্যেও রয়েছে, এটাও বাস্তব। হয়তো একটা রাজনৈতিক ঐক্যের এই প্রশ্নে অন্তত সমাধান হওয়া দরকার। সততা বিভক্ত বিভিন্ন ক্ষেত্রে বাংলার এই সমাজ হয়তো আগামী সময়টা কী যায় এবং আগামীকাল মুখ্যমন্ত্রী কী বার্তা দেন, সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ। তবে এটা ঠিক কথা, 26-এর নির্বাচনে বাংলা, বাঙালি, এই সত্তা, জনবিন্যাস, নাগরিকত্ব সব বিষয়ে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইস্যু হয়ে উঠতে চলেছে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ ডক্টর গর্গ চট্টোপাধ্যায় আপনাকে, ধন্যবাদ ডক্টর দেবশ্রী ভট্টাচার্য আপনাকেও, দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাদেরকেও যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন। প্রচুর নতুন নতুন কলার যারা আপনারা ফোন করতে চাইছেন অবশ্যই ফোন করুন, যারা পেলেন না তারা অবশ্যই লাইভ স্ট্রিমিং রয়ে গেছে ইউটিউবে, সেখানে আপনারা দেখে অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য করবেন। ধন্যবাদ, নমস্কার।